হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আই এম অরিত্র ব্রহ্ম। আজকে মেইনলি আমরা কিছু বেসিক শেল প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। তো শুরু করছি। যে কোনো ধরনের শেল প্রোগ্রামিং লেখার জন্য আমরা যে এনভায়রনমেন্টটা ইউজ করছি সেটা লিনাক্স এনভায়রনমেন্ট, নাম হচ্ছে উবুন্টু। তো যে কোনো শেল প্রোগ্রামিং বা শেল স্ক্রিপ্টিং লেখার জন্য আমাদের মেইনলি টার্মিনালে যেতে হবে। তো টার্মিনালে যাওয়ার জন্য আমাদের বাদিকে যে অপশানগুলো আছে সেখান থেকে সার্চ করেও আমরা টার্মিনালে যেতে পারি, অথবা টার্মিনালে যাওয়ার আমাদের কিবোর্ডে শর্টকাট রয়েছে অল্ট কন্ট্রোল আর টি। অল্ট কন্ট্রোল টি তিনটে একসাথে আমরা প্রেস করলে টার্মিনালটা দেখতে পাবো, টার্মিনাল উইন্ডোটা আমাদের সামনে খুলে যাবে। তো আমি এখানে অলরেডি টার্মিনাল উইন্ডোটা খুলে রেখেছি। এইখানে আমরা কি করে শেল স্ক্রিপ্টিং লেখে সেইটা দেখব। তো শেল স্ক্রিপ্টিং লেখার জন্য আমাদের প্রথমে একটা এডিটার খুলে নিতে হবে, এবং সেই এডিটারের ওপরে একটা এডিটার আমরা প্রথমে খুলে নেব, এবং সেই এডিটারের ওপরে বসে আমরা শেল স্ক্রিপ্টগুলো লিখব। তো একদম প্রথমে আমরা একটা সিম্পল শেল প্রোগ্রামিং লিখছি, যেইখানে আমরা ইউজারের থেকে তার নামটা ইনপুট দিতে বলবো। ইউজার তার নামটা ইনপুট দেবে এবং সেই নামটাই আমি স্ক্রিনে ডিসপ্লে করাবো। তো এরকম সিম্পল একটা শেল স্ক্রিপ্ট আমরা লিখছি। কি করে লিখব? যে কোনো এডিটার খোলার জন্য, যে কোনো শেল স্ক্রিপ্ট লেখার জন্য আমাদের প্রথমে এডিটার খুলে নিতে হবে। অনেক রকম অ্যাভেইলেবল এডিটার আছে, তার মধ্যে একটা আছে ভিআই এডিটার। ভিআই দিয়ে ফাইল নেম দিলে আমাদের শেল স্ক্রিপ্টটা, সেই এডিটারের শেল স্ক্রিপ্টটা লেখার জন্য খোলে। এছাড়া আরও কিছু এডিটার আছে, এডিটার, এরকম আরেকটা এডিটার আছে যেইটা উবুন্টুতে চলে, তার জন্য আলাদা করে সেই প্যাকেজটা উবুন্টুতে ইনস্টল করতে হয়, সেটার নাম হচ্ছে ইম্যাক্স এডিটার। তো আমরা এখানে মেইনলি জিএডিট এডিটারেই কোডগুলো, মানে জিএডিট এডিটারটাই ইউজ করছি। তো ধরা যাক আমরা যে ফার্স্ট যে শেল প্রোগ্রামটা করছি, ইউজারের থেকে নামটা ইনপুট নেব এবং সেই নামটাই স্ক্রিনে ডিসপ্লে করাবো। তো আমরা শেল স্ক্রিপ্টটা এইভাবে লিখবো। ফার্স্টে লিখবো জিএডিট, তারপরে লিখবো ফাইল নেম। ধরো আমি এটার নাম দিলাম n1.sh। ডট এসএইচটা হচ্ছে ফাইলের এক্সটেনশন। যেমন সি ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট সি, সি প্লাস প্লাস ফাইলের এক্সটেনশন যেমন ডট সিপিপি, ঠিক আছে। এইচটিএমএল ফাইলের এক্সটেনশন যেমন ডট এইচটিএম, তেমনভাবে শেল ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট এসএইচ। তো আমি লিখব জিএডিট ফাইল নেম ডট এসএইচ দিয়ে যখনই এন্টার দেব, আমার কাছে একটা শেল স্ক্রিপ্ট লেখার একটা এসএইচ ফাইল ওপেন হবে। এইখানটায় এবার আমরা প্রোগ্রামটা লিখব। কিভাবে লিখব? আমরা ইউজারকে প্রথমে একটা প্রম্পট করব যে এন্টার ইওর নেম। কোনো কিছু ইউজারকে প্রম্পট করার জন্য বা স্ক্রিনে কোনো কিছু ডিসপ্লে করার জন্য আমাদের কমান্ড হচ্ছে ইকো। দিয়ে ডাবল কোটসে আমরা যেটা লিখব সেইটা স্ক্রিনে ডিসপ্লে হবে। সাপোজ আমি লিখলাম ইকো এন্টার ইওর নেম। এইবার ইউজার যে নামটা দেবে সেই নামটা আমাদের রিড করতে হবে। এইখানটায় রিড করার কমান্ড হচ্ছে রিড আমি নেম লিখলাম। অনেকটা সি এর সাথে যদি কম্পেয়ার করি, এইখানটায় ইকোটা অনেকটা প্রিন্টএফ এর মতো কাজ করছে, আর রিডটা অনেকটা স্ক্যানএফ এর মতো কাজ করছে। বা সি প্লাস প্লাস এর সাথে যদি কম্পেয়ার করি, তাহলে ইকোটা সি আউট এর মতো কাজ করছে আর রিডটা সি ইন এর মতো কাজ করছে। অর্থাৎ ইউজারকে একটা নাম এন্টার করতে বললাম, ইউজার যে নামটা এন্টার করলো সেটা আমি রিড করে নিলাম নেম বলে একটা ভ্যারিয়েবলের মধ্যে। এই নেমটা কিন্তু এখানে ভ্যারিয়েবল নেম, ঠিক আছে। এই নেম না লিখে আমি এক্স ওয়াই এ বি সি যা খুশি লিখতে পারতাম। লেখার পরে আবার আমি লিখবো ইকো ডবল কাটসের মধ্যে দা
entered name is বলে যে নামটা ইউজার দিয়েছে সেইটা আমরা লিখব ডলার নেম। ডলার নেম দিয়ে লেখা মানে হচ্ছে নেম বলে ভ্যারিয়েবলটার মধ্যে যে ভ্যালুটা স্টোরড আছে সেইটা ডলার দিয়ে দেখানো হয়। নেম বলে ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা স্টোর আছে সেই ভ্যালুটাকে ডলার দিয়ে দেখানো হয়। তো আমরা এই স্ক্রিপ্টটাকে এবার রান করাবো। এইবার কি করব, ফাইলটা লেখার পরে আমরা সেভ করব। সেভ করার পরে এটাকে ক্লোজ করে দেব। কোডটা আমার n1.sh এর মধ্যে লেখা হয়ে গেছে। এবার ফাইলটাকে আমাদের এক্সিকিউট করাতে হবে। কোনো শেল ফাইলকে এক্সিকিউট করানোর জন্য আমাদের সিনট্যাক্সটা হচ্ছে sh, তারপরে লিখতে হয় ফাইল নেম ডট sh। এই ফরম্যাটে লিখে এন্টার দিলেই ফাইলটা এক্সিকিউট করতে শুরু করে। sh ফাইল নেম ডট sh দিয়ে এন্টার মারলেই ফাইলটা মানে যে ফাইল নেমটা আমি দেব সেই করেসপন্ডিং ফাইলটা এক্সিকিউট করতে শুরু করে। কিন্তু এইখানটায় এই এনভায়রনমেন্টে sh-টা অনেক সময় কাজ করে না। এই উবুন্টু এনভায়রনমেন্টে sh-টা অনেক সময় কাজ করে না। কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা যখন ফর লুপিং ইউজ করব তখন sh-টাকেও চিনতে পারে না, ব্যাট ফর লুপ কমেন্ট এরকম এরার দেয়। সেই জন্য এই উবুন্টুতে শেল ফাইলগুলোকে আমরা রান করানোর জন্য ব্যাশ কমান্ড ইউজ করব। এইখানটায় আমরা ব্যাশ কমান্ড ইউজ করব, ব্যাশ ফাইল নেম ডট sh করে আমরা ফাইলগুলোকে এক্সিকিউট করব। তো এক্সিকিউট করে দেখা যাক এই কোডটা। তাহলে আমি ব্যাশ ফাইল নেম ডট sh করে ফাইলটাকে এক্সিকিউট করছি। ফাইল নেমটা n1.sh। তো ব্যাশ n1.sh দিয়ে যে আমি এক্সিকিউট করছি ও সঙ্গে সঙ্গে দেখাচ্ছে এন্টার ইওর নেম। সাপোজ আমি নেম দিলাম হচ্ছে, আমার নামই দিলাম অরিত্র, দিয়ে যেই এন্টার দিলাম ও সঙ্গে সঙ্গে দেখাচ্ছে দ্য এন্টার্ড নেম ইজ অরিত্র। বোঝা গেল? তো এইভাবে কোনো শেল স্ক্রিপ্টে আমি ইউজারের কাছ থেকে কোনো ভ্যালু রিড করতে পারি এবং সেই ভ্যালুটা ডিসপ্লে করতে পারি। যখন কোনো ভ্যারিয়েবলের মধ্যে কোনো ভ্যালু স্টোরড থাকে সেই ভ্যালুটা যদি আমাদের ডিসপ্লে করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ডলার ইউজ করব। একটা সিম্পল এক্সাম্পল দেই। মনে করো আমি a = 5 দিলাম। এইবার আমি ইকো ডাবল কোটসের মধ্যে a প্রিন্ট করলাম, তাহলে কিন্তু স্ক্রিনে এ লেখাটা প্রিন্ট হবে, এর মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা প্রিন্ট হবে না। ইকো এ যখনই আমি দিচ্ছি সঙ্গে সঙ্গে ও স্ক্রিনে এ বলে এ কে প্রিন্ট করাচ্ছে, এর মধ্যে যে ভ্যালুটা স্টোরড আছে সেই ভ্যালুটাকে প্রিন্ট করাতে পারছে না। সেই ভ্যালুটা প্রিন্ট করানোর জন্য আমাদের ডলার এ দিতে হবে। যেই ডলার এ দেব সঙ্গে সঙ্গে এর মধ্যে যে ভ্যালুটা আছে ও সেই ভ্যালুটাকে প্রিন্ট করাবে। এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স। তাই জন্য কোনো ভ্যারিয়েবলের মধ্যে যদি কোনো ভ্যালু স্টোর করি সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা যদি আমাকে প্রিন্ট করাতে হয় তাহলে তার আগে আমাকে একটা ডলার বসিয়ে প্রিন্ট করাতে হবে। ঠিক আছে, নেক্সট যাচ্ছি সিম্পল অ্যারিথমেটিক অপারেশনের প্রোগ্রামে। আমি একটা সিম্পল অ্যারিথমেটিক অপারেশনের প্রোগ্রাম করতে চাইছি যেখানে ইউজারের কাছ থেকে আমি দুটো ভ্যালু রিড করব এবং সেই দুটো ভ্যালু যোগফলটা স্ক্রিনে ডিসপ্লে করব। এরকম সিম্পল একটা অ্যারিথমেটিক অপারেশন আমি পারফর্ম করতে চাইছি। কি করে করব? আবার সেই এডিটার আমাকে খুলতে হবে। এডিটার খুলে আমি কোডটা লিখব। তাহলে একটা এডিটার খুলে আমি ইয়েটা করি, ফাইলটাকে বানাই। gedit, ধরা যাক ফাইলটার নাম দিলাম a1.sh, অ্যারিথমেটিক অপারেশন করছি, ফাইল নেম দিলাম a1.sh। আমার কাছে এডিটারটা খুললো। এইবার আমি এইটার উপরে কোডগুলোকে দুটো ইউজারের কাছ থেকে দুটো ভ্যালু নেব এবং সেই ভ্যালু দুটোকে স্ক্রিনে ডিসপ্লে করাবো। তাহলে লিখবো ইকো এন্টার টু ভ্যালুস, read a, read b। এইবার আমি যোগফলটা s একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে চাইছি। তো আমি লিখব s = a প্লাস বিটা করতে চাইছি। এইখানে a প্লাস বি ডিরেক্টলি লিখে দিলে হবে না, এইখানে a প্লাস বিটা আমাকে এক্সপ্রেশনের ফরম্যাটে লিখতে হবে। আমি লিখব s = ব্যাক কোটস, s = ব্যাক কোটস। ব্যাক কোটস মানে জেনারেলি যে কিটা আমাদের কিবোর্ডে এসকেপ কিটার নিচে থাকে।
আমাদের কিবোর্ডে যে কিটা এসকেপ কিটার নিচে থাকে সেইটাকে আমরা বলি ব্যাক কোটস। ব্যাক কোটস EXPR $A প্লাস $B। EXPR $A প্লাস $B। লিখলাম। এইবার আমি ভ্যালুটাকে প্রিন্ট করাবো। ইকো লিখলাম। লেখার পরে ফাইলটাকে সেভ করলাম। আচ্ছা, কোডটা একবার দেখে নেওয়া যাক। কি করলাম, প্রথমে ইউজারকে দুটো ভ্যালু এন্টার করতে বললাম এবং সেই ভ্যালু দুটো এ আর বি এর মধ্যে রিড করে নেওয়া হলো। তারপরে এ আর বি কে আমি অ্যাড করছি। অ্যাড করার জন্য আমাকে এখানে EXPR কমান্ড ব্যবহার করতে হবে। EXPR command is used to perform any kind of arithmetic operation. কোনো রকম arithmetic operation পারফর্ম করার জন্য আমাদের EXPR টা ইউজ করতে। EXPR is used to operate any kind of arithmetic expression. তো আমি সেই জন্য লিখলাম s equal to ব্যাক কোটসের মধ্যে EXPR $A প্লাস $B। একটা জিনিস এখানে আমাদের নোট করতে হবে, এইটা কিন্তু স্পেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, মানে আননেসেসারি যদি স্পেস থাকে কোড এক্সিকিউট করবে না। তাই জন্য স্পেসিংটা আমার জেনে শুনে বুঝে দিতে হবে। যেমন ইকুয়াল টুর আগে বা পরে কোনো স্পেস হবে না। আমি যদি কোড লেখার সময় ইকুয়াল টুর আগে পরে স্পেস দিয়ে ফেলি, ও কিন্তু কোডকে এক্সিকিউট করতে পারবে না। ইকুয়াল টুর আগে পরে কোনো স্পেস আমরা দিতে পারবো না। অন দ্য আদার হ্যান্ড কোনো অ্যারিথমেটিক অপারেশন যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, এই অ্যারিথমেটিক অপারেশনগুলোর আগে এবং পরে যখন যেখানে আমি ভ্যারিয়েবলগুলোকে বসাবো, যেখানে আমি অপারেন্টগুলোকে বসাবো, সেই অপারেটরের আগে এবং পরে একটা করে ব্ল্যাঙ্ক স্পেস হবে। যেমন এইখানটায় এই প্লাসের আগে আমরা এই জায়গায় একটা ব্ল্যাঙ্ক স্পেস দিয়েছি, আবার প্লাস এই জায়গায়। তো অপারেটরের আগে এবং পরে একটা করে ব্ল্যাঙ্ক স্পেস হবে, কিন্তু ইকুয়াল টুর আগে পরে কোনো ব্ল্যাঙ্ক স্পেস হবে না। যদি আমি ইকুয়াল টুর আগে পরে ব্ল্যাঙ্ক স্পেস দেই বা অপারেটরের আগে পরে ব্ল্যাঙ্ক স্পেস না দেই, তাহলে কিন্তু কোড চলবে না, এরর দেবে। ঠিক আছে, এই কোডটা তাহলে সেভ করে রান করে দেখা যাক। কোডটাকে সেভ করে নিলাম, ক্লোজ করলাম, রান করি। তাহলে রান করার সময় আবার আমরা লিখছি ব্যাশ a1.sh দিয়ে এন্টার দিলাম। ও চাইছে এন্টার টু ভ্যালুজ। ফর এক্সাম্পল একটা ভ্যালু আমি দিলাম 9 আর আরেকটা ভ্যালু আমি দিলাম 5। যেই এন্টার দিলাম ও দেখাচ্ছে দ্য সাম ইজ 14, অর্থাৎ 9 আর 5 সাম করে আমি 14 পেয়েছি। আরেকবার রান করিয়ে দেখা যাক। ধরো আমি নেগেটিভ ভ্যালু দিলাম, একটা ভ্যালু দিলাম -5 আর আরেকটা ভ্যালু দিলাম হচ্ছে 9। তাহলে the sum is -5 plus 9 that is equal to 4, সেইটাও দেখাচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা যোগের কাজ করতে পারি, বিয়োগের কাজ করতে পারি, গুণের কাজ করতে পারি, ভাগের কাজ করতে পারি, সব রকমই অপারেশন করতে পারি। তাহলে একটা সিম্পল অ্যারিথমেটিক প্রোগ্রাম আমরা, মানে সিম্পল একটা প্রোগ্রাম আমরা বা শেল স্ক্রিপ্ট আমরা লিখি, যেখানে আমরা ইউজারের কাছ থেকে দুটো ভ্যালু নেব, আমরা সেই ভ্যালুগুলো নিয়ে একটা বেসিক ক্যালকুলেটর ফর্ম করব। আমরা ইউজারের কাছ থেকে দুটো ভ্যালু নেব, বেসিক ক্যালকুলেটর দরকার নেই, ওটা বোঝার জন্য আমাদের ইফ এলস বুঝতে হবে, আমি আসছি পরে। আমি ইউজারের কাছ থেকে দুটো ভ্যালু নেব, সিম্পল সেই যে দুটো ভ্যালু ইউজার এন্ট্রি করছে সেই ভ্যালু দুটোর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ চারটে অপারেশনই দেখাবো, দেখিয়ে সেই ভ্যালুগুলোকে আমি ডিসপ্লে করাবো। ওকে, তো আগের যে কোডটা লিখেছিলাম সেই কোডটাই একটু মডিফাই করা যাক। আমি এখানে ইউজারের কাছ থেকে দুটো ভ্যালু নিয়েছি, ভ্যালু নিয়ে শুধু যোগের কাজটা করে দ্য সাম ইজ বলে দেখিয়েছি। একইভাবে যদি আমি বিয়োগের কাজটা করতে যাই, তাহলে আমি লিখবো s ইকুয়াল টু EXPR
ডলার এ মাইনাস ডলার বি। একটু খেয়াল করবে যে আমি এইখানে যে যে অ্যারিথমেটিক অপারেটরগুলো ইউজ করছি, প্লাস মাইনাস, এগুলো এই মাইনাসের আগে পরে বা প্লাসের আগে পরে আমি কিন্তু স্পেস দিচ্ছি। যদি স্পেস না দিতাম তাহলে কিন্তু ও কোডে এরার দিত। ওকে, তো এই লাইনটা আমি কপি করে নিচ্ছি। The difference is $. একইভাবে ওই দুটো ভ্যালুর মধ্যে আমি মাল্টিপ্লিকেশন করতে চাইছি, তাহলে মাল্টিপ্লিকেশন করার জন্য আমি কি লিখব? স্টার দেব। তাহলে ডলার এ স্টার ডলার বি, এই স্টার অপারেশনটা এখানে চলবে না। কেন চলবে না আমি বলছি। আমি এই কোডটা দেখানোর আগে বলছি, কোডটা লিখে নিয়ে এই স্টার অপারেশনটা এখানে কেন হবে না আমি বলছি। আচ্ছা, যদি মাইক্রোফোন গুলো অন থাকে একটু অফ করে দাও, নয়েজ চলে আসছে। মাইক্রোফোন গুলো একটু অফ করে নাও। লিখে ফেললাম পুরো কোডটা। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করে নেই আমরা, প্লাস মাইনাস ডিভাইড মডিউলার অপারেশন সবগুলোই নর্মালি লিখেছি, কিন্তু আমরা স্টারটার আগে একটা ব্যাকস্ল্যাশ দিয়েছি। তার কারণটা কি বলছি, আমি আগে কোডটা একটু রান করিয়ে দেখাই, তারপরে কেন স্টারটার আগে একটা ব্যাকস্ল্যাশ দিয়েছি সেইটা নিয়ে আলোচনা করছি। তো কোডটা সেভ করলাম, সেভ করে ক্লোজ করলাম, ক্লোজ করে কোডটা রান করাচ্ছি। সেই ব্যাশ ফাইল নেম ডট sh দিয়ে আমি কোডটাকে রান করাচ্ছি। লিখলাম, এন্টার দিলাম, ও এন্টার টু ভ্যালুজ দিতে বলছে। ফর এক্সাম্পল আমি একটা ভ্যালু দিলাম 8 আর আরেকটা ভ্যালু দিলাম আমি 5। তো এই দুটো ভ্যালু আমি ইনপুট দিলাম, ইনপুট দিয়ে এইবার এন্টার দিয়ে রানটা করাচ্ছি, দেখা যাক কি রেজাল্ট আসে। দেখো এখানে রেজাল্টটা দেখিয়েছে, the sum is equal to 13, 8 plus 5 করলে 13 পাই, the difference is 8 minus 5 করলে 3 পাই, 8 into 5 করলে আমি 40 পাই, 8 divided by 5 করলে আমি 1 পাই ডিভিশন ভ্যালু, আর 8 mod 5 করলে আমি রিমাইন্ডার পাই 3। ওকে, এইবার সব অপারেশনগুলোই আমি নর্মালি লিখলাম, একটু দেখা যাক কোডটার একবার। সব অপারেশনগুলোই আমি নর্মালি লিখলাম, কিন্তু এইখানটায় মাল্টিপ্লিকেশনের আগে একটা ব্যাকস্ল্যাশ দেওয়া আছে। কেন ব্যাকস্ল্যাশ দিলাম? তার কারণ হচ্ছে এই যে স্টারটা যেটা দিয়ে মাল্টিপ্লিকেশন করছি, স্টার অপারেটরটা, এই স্টার অপারেটরটা হচ্ছে ওভারলোডেড অপারেটর। এই স্টার অপারেটর দিয়ে আমি অল পসিবল কম্বিনেশন দেখি, সেই জন্য আমি যখন কাজটা করছি তখন সেইটা এই স্টার অপারেটরটা অল পসিবল কম্বিনেশন হিসেবে ব্যবহার হবে না মাল্টিপ্লিকেশন করার জন্য ব্যবহার হবে, সেইটা ও বুঝতে পারে না। তাই জন্য সিস্টেমকে মাল্টিপ্লিকেশনের মতনই চেনানোর জন্য আমাদের স্টারের আগে একটা ব্যাকস্ল্যাশ দিতে হয়। এই জন্য এই স্টারটাকে বলা হয় ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার। সেই জন্য এই স্টারটাকে বলা হয় ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার। যেমন ধরে নাও সিস্টেমে কি কি ফাইল আছে, যেইগুলো আমি সিস্টেমে কটা sh ফাইল আছে আমি যদি সেইটা দেখতে চাই, তাহলে আমি লিখবো এইভাবে ls স্টার ডট sh। এই স্টার মানে কিন্তু মাল্টিপ্লিকেশনও বোঝাচ্ছে না, এই স্টার মানে ও বোঝাচ্ছে অল পসিবল কম্বিনেশন। এই স্টার মানে কিন্তু ও মাল্টিপ্লিকেশন বোঝাচ্ছে না, এই স্টার মানে ও বোঝাচ্ছে অল পসিবল কম্বিনেশন। ঠিক আছে,
তো এই স্টার মানে যেহেতু অল পসিবল কম্বিনেশন বোঝাচ্ছে, আবার আমরা যখন a1.sh এর মধ্যে স্টারটা ব্যবহার করেছি সেইটাকে কিন্তু আমি অল পসিবল কম্বিনেশন বোঝানোর জন্য ব্যবহার করিনি, সেই স্টারটাকে আমি বোঝাতে চেয়েছি মাল্টিপ্লিকেশন। তাই কখন জিনিসটা মাল্টিপ্লিকেশনের মতো ব্যবহার হচ্ছে, কখন স্টারটা অল পসিবল কম্বিনেশন বোঝানোর জন্য ব্যবহার হচ্ছে, সেইটা বোঝানোর জন্য আমাকে ব্যাকস্ল্যাশ দিতে হবে। অর্থাৎ স্টারটা যদি শুধুমাত্র আমি মাল্টিপ্লিকেশনের জন্য ব্যবহার করতে চাই তখন আমাকে স্টারের আগে একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে। আর স্টারটাকে যদি অল পসিবল কম্বিনেশনের ক্ষেত্রে ব্যবহার করতে, যেমন ls start.sh কটা সিস্টেমে sh ফাইল আছে আমি দেখতে চাই, সেইটা দেখার জন্য আমি স্টার দিয়ে করছি, সেই স্টারটা কিন্তু দেওয়ার সময় আমাকে স্টারটার আগে ব্যাকস্ল্যাশ দিতে হবে না, কারণ ওইখানে আমি ওই স্টারটাকে যখন অল পসিবল কম্বিনেশন দেখতে চাইছি তখন ওই স্টারটাকে আমি মাল্টিপ্লিকেশন হিসেবে বোঝাতে চাইছি না। তো এই স্টারটাকে বলা হয় ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার। ওকে, তো আমরা এর পরের কোডিং এ যাব। পরের কোডিং এ আমরা সিম্পল একটা প্রোগ্রাম করতে চাইছি যেইটা ইউজারের কাছ থেকে তিনটে ভ্যালু নেবে এবং সেই ভ্যালুগুলো নিয়ে ও কোয়াড্রেটিক রুট ফাইন্ড করবে। ও ইউজারের কাছ থেকে তিনটে ভ্যালু নেবে এবং সেই ভ্যালু নিয়ে ও কোয়াড্রেটিক রুট ফাইন্ড করবে। তাহলে কোয়াড্রেটিক রুট ফাইন্ডিং এর প্রোগ্রাম করার জন্য আমাকে কি করতে হবে? ফার্স্ট কাজ করতে হবে, আমাকে তিনটে ভ্যালু নিতে হবে। তিনটে ভ্যালু নেওয়ার পরে সেই ধরা যাক সেই তিনটে ভ্যালু আমি এ বি সি করে নিলাম। এইবার অ্যাকর্ডিং টু শ্রীধর আচার্যের ফর্মুলা অনুযায়ী যে কোনো দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক রুটের ফর্মুলা কি? যদি দ্বিঘাত সমীকরণ, জেনারেলি দ্বিঘাত সমীকরণে দুটো রুটই থাকে, একটা x1 একটা x2, সেই x1 x2 রুটগুলোর ভ্যালু হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac হোল ডিভাইডেড বাই টুয়াইস এ। তো আমি যখন ইউজারের কাছ থেকে এবিসি তিনটে ভ্যালু ইনপুট নেব তখন আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। কোয়াড্রেটিক রুটের ইকুয়েশনটা কখন কাজ করবে না? যখন এর ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে, সরি যখন এর ভ্যালুটা 0 হয়ে যাবে, বিকজ আমি টুয়াইস অফ এ দিয়ে ডিভাইড করছি ভ্যালুটাকে। যদি এর ভ্যালুটা 0 হয়ে যায় তাহলে ডিনোমিনেটরে 0 চলে আসবে, অর্থাৎ ডিভাইড বাই 0 সিচুয়েশন অকার করবে, যেইটা আমাকে এরারনিয়াস রেজাল্ট দেবে বা যেটা ইভালুয়েট করা পসিবল নয়, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, এই ভ্যালুটা যেন নেগেটিভ না হয়। এই ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে রুটের মধ্যে নেগেটিভ ভ্যালু চলে আসবে, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটগুলো রিয়েল রুটস থাকবে না, ইমাজিনারি রুট হয়ে যাবে। তো এই দুটো কেসকে আমাকে চেক করতে হবে। এই দুটো কেস চেক করার জন্য আমাকে ওইখানে একটা ইফ এলস কন্ডিশন ইম্পোজ করতে হবে। তো এই প্রোগ্রামটা আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, তোমরা নিজেরা প্র্যাকটিস করো প্রোগ্রামটা। কোনো অসুবিধে হলে আমাকে বলো, আমি নিশ্চয়ই হেল্প করব। তো তার জন্য আমাদের একটু ইফ এলস কন্ডিশনটা বুঝে নিতে হবে, কারণ আমি যদি এর ভ্যালুটা 0 হচ্ছে কি হচ্ছে না বা রুটের ভেতরে ভ্যালুটা নেগেটিভ হচ্ছে কি হচ্ছে না সেইটা আমাদের দেখার জন্য ইফ এলস কন্ডিশন লাগবে। তো এইবার আমি নেক্সট যে প্রোগ্রামটা করতে যাচ্ছি সেইখানে আমরা বেসিক ইউজ অফ ইফ এলস বা ইফ এলস এর বেসিক ইউজ দেখব। করা যাক। একটা ফাইল লিখছি, gedit if2.sh নামে একটা ফাইল আমি লিখলাম। f2.sh নামে একটা ফাইল আমি বানালাম। এবার সেইটাই আমি কোডটা লিখছি। আমি একটা সিম্পল শেল স্ক্রিপ্ট করতে চাইছি। আচ্ছা, এই শেল স্ক্রিপ্টিং এ যদি আমাকে কমেন্ট লাইন কিছু দিতে হয়, সেই কমেন্ট লাইনটা দেওয়ার জন্য আমরা হ্যাশ ব্যবহার করব। ঠিক আছে, তো হ্যাশ দেওয়া মানে এখানে কমেন্ট লাইন দেওয়া। তো কমেন্ট লাইন করছি সিম্পল ইউজ অফ if else স্ট্রাকচার। ওকে, তো আমি এখানে সিম্পলি কি কাজ করব, ইউজারের কাছ থেকে একটা ভ্যালু রিড করব। ভ্যালু রিড করে চেক করব যে ভ্যালুটা ইউজার এন্টার করেছে সেই ভ্যালুটা 0 না 0 না। যদি ভ্যালুটা 0 হয় তাহলে ও প্রিন্ট করবে দ্য ভ্যালু ইজ 0। যদি ভ্যালুটা 0 না হয় তাহলে ও প্রিন্ট করবে দ্য ভ্যালু ইজ নন 0। দেখা যাক কি করে করব। ফার্স্টে আমি লিখলাম ইকো
enter two values, sorry enter two values না, enter a value, enter a value। নেক্সট করলাম read a। এইবার ইফ কন্ডিশনটা লেখে এইভাবে, ইফ তারপরে একটা ব্ল্যাঙ্ক স্পেস আমাদের দিতে হয়। এই ব্ল্যাঙ্ক স্পেসের ব্যাপারগুলো একটু আমাদের কেয়ারফুলি ইউজ করতে হবে, কারণ আমি যদি ব্ল্যাঙ্ক স্পেসগুলো প্রপারলি ইউজ না করি আমাদের কিন্তু শেল স্ক্রিপ্ট রান করবে না। তো আমি ইফ লেখার পরে একটা ব্ল্যাঙ্ক স্পেস দেব, দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে সেই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি কন্ডিশনটা দেব, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের আগে এবং পরে একটা করে ব্ল্যাঙ্ক স্পেস পড়বে। ইফের পরে ব্ল্যাঙ্ক স্পেস, তারপরে থার্ড ব্র্যাকেট ওপেন, তারপরে আবার ব্ল্যাঙ্ক স্পেস, তারপরে কন্ডিশন, তারপরে আবার ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে থার্ড ব্র্যাকেট শেষ। অর্থাৎ ইফের পরে এবং থার্ড ব্র্যাকেটের আগে পরে একটা ব্ল্যাঙ্ক স্পেস হবে। আমি তাই করেছি, ইফের পরে একটা ব্ল্যাঙ্ক স্পেস দিয়েছি, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়েছি, এবার থার্ড ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা লিখবো। কন্ডিশনটা কি লিখবো, $a ইকুয়ালস টু 0 কিনা। সিতে হলে আমরা কি লিখতাম, ইকুয়ালস টু 0, কিন্তু এইখানে এই ইকুয়ালস টু ও অ্যারিথমেটিক অপারেশনের উপরে করতে পারবে না। এইখানে আমাকে ইকুয়ালস টু চেক করার জন্য লিখতে হবে -eq। ওকে, এইখানে এই ইকুয়ালস টু চেক করার জন্য আমাকে লিখতে হবে -eq। তার মানে ইফ $a -eq stands for equals to 0, if $a equals to 0, তাহলে পরের লাইনে গিয়ে আমি লিখব দেন, ইফের সঙ্গে দেন যাবে। ওকে, এইবার আমি এইখানটায় মেসেজ দেব ইকো the value is, the entered value is 0। else echo the entered value is non-zero। আচ্ছা, ইফ দিয়ে শুরু করছিলাম, ইফকে আমরা শেষ করব ফাই দিয়ে। আইএফ ইফ দিয়ে শুরু, ইফের এন্ডিং বোঝায়, ঠিক ইফটাকে উল্টে লিখে এফআই ফাই। তাহলে ইফ দিয়ে শুরু করব, ফাই দিয়ে শেষ করব, বোঝা গেল? এইখানটায় এই -eq মানে হচ্ছে ইকুয়ালস টু। সিমিলারলি আমাকে যদি কখনো, আচ্ছা পরে বলছি, তো -eq স্ট্যান্ডস ফর ইকুয়ালস টু। ওকে, তো কোডটা আমি সেভ করলাম, সেভ করে রান করাচ্ছি। ও বলছে এন্টার আ ভ্যালু। ফর এক্সাম্পল আমি ভ্যালুটা এন্টার করলাম 5, ও আউটপুট দিচ্ছে দ্য এন্টায়ার ভ্যালু ইজ নন জিরো। আবার রান করাই সেম প্রোগ্রাম, ধরো আমি ভ্যালু দিলাম 0, ও আউটপুট দিচ্ছে দ্য এন্টায়ার ভ্যালু ইজ 0। তো এইভাবে আমি ইফ এলস এর কন্ডিশনগুলো লিখতে পারি। আচ্ছা, যেটা বলছিলাম, -eq দিয়ে আমরা ইকুয়ালস টু চেক করি, তেমন ভাবে যদি ভ্যালুটা নট ইকুয়ালস টু চেক করতে হয় আমরা সেখানে লিখব -any। সেইখানে আমরা লিখব -any স্ট্যান্ডস ফর নট ইকুয়ালস টু। যদি আমাকে নট ইকুয়ালস টু দিয়ে কোনো চেকিং করতে হয়, সাপোজ $a মানে দ্য ভ্যালু অফ এ ইজ নট ইকুয়ালস টু 0 অর নট, সেই জিনিসটা যদি আমাকে চেকিং করতে হয় তাহলে আমি সেখানে লিখব $a -any 0, -any স্ট্যান্ডস ফর নট ইকুয়ালস টু। ওকে, তেমন ভাবে যদি গ্রেটার দেন আমাকে চেক করতে হয় আমি সেটা দেব -gt, -gt স্ট্যান্ডস ফর গ্রেটার দেন। লেস দেনের জন্য আমি দেবো -lt, -lt স্ট্যান্ডস ফর লেস দেন। ওকে, আচ্ছা গ্রেটার দেন অর ইকুয়ালস টু সেটা চেক করার জন্য আমি দেবো GE, GE স্ট্যান্ডস ফর
গ্রেটার দেন অর ইকুয়ালস টু। সিমিলারলি লেস দেন অর ইকুয়ালস টু চেক করার জন্য আমি দেবো মাইনাস এলই। মাইনাস এলই স্ট্যান্ডস ফর লেস দেন অর ইকুয়ালস টু। ঠিক আছে, তো এই দিয়ে আমি এই চেকিং কন্ডিশনগুলো ইম্পোজ করব। ঠিক আছে, তো এই ভ্যালুগুলো দিয়ে আমি এই চেকিং কন্ডিশনগুলো ইম্পোজ করতে পারি। ঠিক আছে, সেভ করলাম। আচ্ছা, একটা জিনিস একটু দেখি। ফর এক্সাম্পল আমি যে কথাটা বলছিলাম, এই শেল স্ক্রিপ্টিং হাইলি স্পেস সেন্সিটিভ। আমি কোনো কারণে ধরে নিচ্ছি এই ইফের পরে আমাকে যে ব্ল্যাঙ্ক স্পেসটা দেওয়ার কথা সেইটা দিতে ভুলে গেছি। দেখো এইখানে কিন্তু ইফের কালারটা চেঞ্জ হয়নি। কালারটা চেঞ্জ হয়নি মানে এইখানে ইফটা যে কিওয়ার্ড ও কিন্তু সেটা বুঝতে পারছে না। যেই স্পেস দিলাম সঙ্গে সঙ্গে ইফের কালারটা চেঞ্জ হয়ে গেল, which indicating that the system can now understand that if is a keyword. ওকে, তো আমি ধরো এইটার পরে সেকেন্ড থার্ড ব্র্যাকেটের পরে স্পেসটা দিতে কোনো কারণে ভুলে গেছি। দেখা যাক কি হয়। এই অবস্থায় আমি ফাইলটাকে সেভ করলাম, সেভ করে রান করলাম। দিল ও চলছে, এন্টার আ ভ্যালু। ফর এক্সাম্পল আমি ভ্যালুটা দিলাম 0। ও দেখো ওই যে লাইনটা 6 নম্বর লাইন যেখানে আমি স্পেসটা ইরেজ করেছি ইন্টেনশনালি দেখানোর জন্য, যে কোডটা স্পেস ঠিকঠাক না পড়লে চলবে না এটা দেখানোর জন্য স্পেসটা যেখানে ইন্টেনশনালি ডিলিট করেছি, ও সেইখানটায় এরার খেয়েছে। এরার খেয়ে দেখাচ্ছে কমান্ড নট ফাউন্ড। এবং যেহেতু কমান্ড নট ফাউন্ড, আমি কন্ডিশন ট্রু দেওয়া সত্ত্বেও ও ইফের কন্ডিশন ফলস ইভালুয়েট করেছে এবং এলস পার্টে ঢুকে এলস পার্টের ভ্যালুটা প্রিন্ট করেছে। ঠিক আছে, এলস পার্টে ঢুকে এলস পার্টের ভ্যালুটা প্রিন্ট করেছে। ঠিক করি কোডটা। যেখানে স্পেস ছিল সেখানে আবার স্পেস দিয়ে দিলাম, দিয়ে স্পেসটা সেভ করলাম। সেভ করে চালাচ্ছি কোডটা। এবার দেখি এন্টার আ ভ্যালু 0 দিলাম। যেই 0 দিলাম ও কিন্তু আউটপুট দেখাচ্ছে দ্য এন্টায়ার ভ্যালু ইজ 0। সো এইখানে ডিফারেন্সটা। ওকে, আচ্ছা, আমরা ইফেলস এইভাবে কাজ করতে পারি। এছাড়া ইফেলস দিয়ে আমরা আরো কাজ করতে পারি। আমরা একটু নেস্টেড ইফেলসের স্ট্রাকচারটা দেখে নিই। একটু আমরা নেস্টেড ইফেলসের স্ট্রাকচারটা দেখে নিই। তাহলে যাক f3.sh বলে একটা ফাইল আমি খুললাম, তো সেইটার নাম দিচ্ছি নেস্টেড ইফ এলস স্ট্রাকচার। এইখানে আমরা সিম্পল একটা গ্রেড ক্যালকুলেশনের প্রোগ্রাম করতে চাই। ধরা যাক কোনো একটা স্টুডেন্ট রয়েছে, সে রিসেন্টলি কোনো একটা পরীক্ষা দিয়েছে। এইখানে আমি বলবো তাকে, ধরা যাক সে রিসেন্টলি যে পরীক্ষাটা দিয়েছে তাতে তার 4টে পেপারের পরীক্ষা হয়েছে, পেপার 1, 2, 3, 4। তো আমি তাকে বলবো যে তুমি তোমার 4টে পেপারের মার্কস এখানে এন্টার করো ইন আ স্কেল অফ 100, অর্থাৎ 100-র মধ্যে প্রত্যেকটা পেপারে কত কত করে মার্কস পেয়েছে। প্রত্যেকটা পেপারে ফুল মার্কস 100, সেই 100-এর মধ্যে প্রত্যেকটা পেপারে কত কত করে মার্কসও পেয়েছে সেই মার্কসগুলো তুমি এন্টার করো। সেই মার্কসের উপরে ভিত্তি করে আমি ওর গ্রেডটা ক্যালকুলেশন করব। যদি গ্রেডটা 60% বা তার ওপরে হয় তাহলে ও প্রিন্ট করবে ফার্স্ট ক্লাস। যদি 45% থেকে 60%-এর নিচে হয় তাহলে প্রিন্ট করবে সেকেন্ড ক্লাস। আর যদি 30 থেকে 45%-এর নিচে হয় তাহলে প্রিন্ট করবে থার্ড ক্লাস। অথবা যদি 30%-এর নিচে মার্কস হয় তাহলে প্রিন্ট করবে ফেল। তো এই সিম্পল প্রোগ্রামটা, গ্রেড ক্যালকুলেশনের এই সিম্পল প্রোগ্রামটা আমি করতে চাইছি। একটু দেখা যাক কি করে করব। ফার্স্ট কাজ আমাকে তাহলে কি করতে হবে? ফার্স্ট কাজ আমাকে করতে হবে স্টুডেন্টটার থেকে তার পেপারের মার্কসগুলো আমাকে চাইতে হবে। তো সেটাই করি। ইকো enter the marks of your 4 papers. Enter the marks of your 4 papers. দিলাম। এবার ভ্যালুগুলোকে রিড করছি, রিড a
বি সি ডি। আচ্ছা, যখন আমাকে মাল্টিপল ভ্যালুজ একই লাইনে রিড করতে হয় তাহলে যে যে ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুগুলো অ্যাসাইন করব সেইগুলো শুধু স্পেস দিয়ে দিয়ে লিখতে হয়। একটু সি এর সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবে, সি তে যখন আমরা লিখি সি তে কিন্তু ভ্যালুগুলো আমি কমা দিয়ে দিয়ে সেপারেট করি, ঠিক আছে? परसेंट डी स्कैन एफ परसेंट डी कमा एम परसेंट ए कमा एम परसेंट बी कमा एम परसेंट सी कमा एम परसेंट डी। এইখানে কিন্তু সেই ভ্যারিয়েবলগুলোর মধ্যে কমা দিতে হয় না, জাস্ট ভ্যালুগুলো স্পেস দিয়ে দিয়ে সেপারেট করতে হয়। আর স্পেস দিয়ে দিয়ে সেপারেট করলে ও ফার্স্ট পেপারটার মার্কস দিয়ে, অর্থাৎ ও যখন মানে কোডটার ভ্যালুগুলো এন্টার করবে তখন ওকে ভ্যালুগুলোও এন্টার করতে হবে স্পেস দিয়ে দিয়ে। ও যখন ফার্স্ট পেপারে মার্কস দিয়ে স্পেস দিয়ে সেকেন্ড পেপারে মার্কসটা দেবে, তারপরে স্পেস দিয়ে যখন থার্ড পেপারে মার্কস দেবে, স্পেস দিয়ে যখন ফোর্থ পেপারে মার্কসটা দেবে, অটোমেটিক্যালি ফার্স্ট পেপারে যে মার্কসটা দিয়েছে সেটা এ ভ্যারিয়েবলের মধ্যে স্টোরড হবে, সেকেন্ড পেপারে যে মার্কসটা দিয়েছে সেটা বি ভ্যারিয়েবলের মধ্যে স্টোরড হবে, থার্ড পেপারে যে মার্কসটা দিয়েছে সেটা সি ভ্যারিয়েবলের মধ্যে স্টোরড হবে, অ্যান্ড সো অন, এভাবে চলতে চলতে যাবে। তো রিড এবিসিডি করে নিলাম। এইবার আমাকে এই পেপারগুলোর টোটালটা বার করতে হবে। তাহলে টোটাল ইকুয়াল টু এই চারটে ভ্যালুকে আমাকে যোগ করতে হবে। যোগ করার জন্য আমি এক্সপ্রেশনকে ইভ্যালুয়েট করছি, ইএক্সপিআর ডলার এ স্পেস ডলার বি স্পেস ডলার সি স্পেস ডলার ডি, প্রত্যেকটা স্পেস দিয়ে দিয়ে প্লাস করে করে ভ্যালুটার মধ্যে সামটা আমি টোটালের মধ্যে ক্যালকুলেট করে নিলাম। এইবার পার্সেন্টেজটা ক্যালকুলেট করছি, পার ইকুয়াল টু ইএক্সপিআর ডলার এ সরি ইএক্সপিআর ডলার টোটাল বাই 4। যেহেতু চারটে পেপার সেই জন্য টোটাল মার্কস থেকে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে পার্সেন্টেজ অফ মার্কস আমি পেয়ে যাব। এইবার আমি ইফ কন্ডিশনগুলো লিখছি। ইফ সরি এখানে ব্যাক কোটস হয় ভ্যালুটা সিঙ্গেল কোটস পড়েছিল। এবার লিখছি ইফ ডলার পার গ্রেটার ইকুয়াল টু 60, যদি ডলার পার গ্রেটার ইকুয়াল টু 60 হয় দেন, আচ্ছা দেনটা আগের ইফের স্ট্রাকচারে যখন আমি দেনটা লিখেছিলাম সেই দেনটা নিচের লাইনে লিখেছিলাম, ইফের নিচে দেন লিখেছিলাম। আমি চাইলে দেনটা একই লাইনেও লিখতে পারি। একই লাইনে যদি ইফের সঙ্গে সঙ্গে সেম লাইনে আমাকে যদি দেন লিখতে হয় তাহলে আমি সেইটা সেমিকোলন দিয়ে লিখব। ইফের সঙ্গে সঙ্গে একই লাইনে আমাকে যদি দেন লিখতে হয় তাহলে সেইটা আমি সেমিকোলন দিয়ে লিখব, ঠিক আছে? তো ইফ ডলার পার মাইনাস জি দ্যাট ইজ গ্রেটার ইকুয়াল টু 60 দেন দিয়ে এবার আমি কন্ডিশনটা লিখব, ইকো ফার্স্ট ক্লাস। আচ্ছা তার আগে একটু পার্সেন্টেজের ভ্যালুটা প্রিন্ট করিয়ে দেই, ইকো total marks equal to dollar total আর percentage equal to dollar per। এই ভ্যালু দুটো ও প্রথমে ডিসপ্লে করিয়ে দিল, তারপরে যদি এই ভ্যালুটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে ও প্রিন্ট করবে ফার্স্ট ক্লাস, না হলে আমি এলস দিয়ে সেকেন্ড কন্ডিশন চেক করব। এইখানটায় আমি এলস ইফ যেটা লিখতাম এতদিন শেলেই সেটা লেখা হয় এলিফ, ELIF, এলিফ স্ট্যান্ডস ফর এলস ইফ, ওকে, এলিফ স্ট্যান্ডস ফর এলস ইফ। এখানে আমি সেকেন্ড কন্ডিশনটা দিচ্ছি, ডলার পার মিনস পার্সেন্টেজ গ্রেটার ইকুয়ালস টু 45। এইখানে এলস ইফে সেকেন্ড ক্লাস চেকিং এর কন্ডিশনটা আমার কি দিতে হবে, ইউজারের যে ভ্যালুটা বা স্টুডেন্টের যে ভ্যালুটা সেটা 45 এর থেকে বড় বা 45 এর সমান হতে হবে, অন দ্য আদার হ্যান্ড 60 থেকে ছোট হতে হবে। অর্থাৎ দুটো কন্ডিশন এখানে আমাকে সাইমালটেনিয়াসলি বসাতে হবে মাঝে এন্ড দিয়ে। তো দুটো কন্ডিশন সাইমালটেনিয়াসলি বসাচ্ছি এবং মাঝে এন্ড অপারেশন যদি করতে যাই আমরা সিতে সেটা ইফ কন্ডিশন 1 এন্ড কন্ডিশন 2 করে করতাম। এইখানে সেই এন্ড এর কাজটাই আমরা মাইনাস এ দিয়ে করব, মাইনাস স্মল এ।
স্মল a স্ট্যান্ডস ফর এন্ড। ওকে, তো এই পুরো যে এক্সপ্রেশনটা আছে, এই পুরো এক্সপ্রেশনটা রাখবো, তারপরে মাইনাস এ দেবো, মাইনাস এ স্ট্যান্ডস ফর এন্ড কন্ডিশন দিয়ে এবার আমি সেকেন্ড কন্ডিশনটা দেব, ডলার পার লেস দেন 60, দেন ইকো সেকেন্ড ক্লাস। একইভাবে থার্ড ক্লাসের কন্ডিশনটা দিচ্ছি, এলিফ ডলার পার greater equals to 30 and dollar per less than 45, then echo third class। ওকে, এই কন্ডিশনগুলোর একটাও যদি স্যাটিসফাই না করে তাহলে এলস ইকো ফেইল্ড দিয়ে ইফ কন্ডিশনটা আমি শেষ করলাম ফাই দিয়ে। তো পুরো কোডটা যেটা বললাম, যে কাজটা আমি করতে চাইছি, সেইটা আমি নেস্টেড ইফ এলস স্ট্রাকচার দিয়ে লিখে ফেলেছি। কোডটা সেভ করে একটু রান করিয়ে দেখা যাক। ক্লোজ করলাম। আচ্ছা, একটু স্ক্রিনটাকে একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, টার্মিনালটাকে ক্লিয়ার করার জন্য, টার্মিনালে অনেক কমেন্ট চলে এসছে, আগের প্রোগ্রামের আউটপুটগুলো রয়ে গেছে, আমি টার্মিনালটা ক্লিয়ার করে ফ্রেশ করে একবার চালাতে চাইছি। তো সেইটা করার জন্য আগের ভ্যালুগুলোকে যদি আমাকে ডিলিট করতে হয়, আমি সিম্পলি লিখব পিপুট রিসেট। পিপুট রিসেট লিখলে ও টার্মিনালটাকে ক্লিয়ার করে দেবে। কোডটা চালাই এবার। sh f3.sh। তো এন্টার দ্য মার্কস অফ 4 পেপারস বলছে। সাপোজ মার্কসগুলো বসাই 59, 68, 50, 47, এই মার্কসগুলো দিলাম, দিয়ে এন্টার দিলাম। টোটাল মার্কস হচ্ছে 224, পার্সেন্টেজ হচ্ছে 56 অ্যান্ড দ্য গ্রেড ইজ সেকেন্ড ক্লাস। ওকে, অন্য ইনপুট ভ্যালু নিয়ে আরেকবার চেক করা যাক। এমন একটা মার্কস দেই যেখানে ফার্স্ট ক্লাস কিছু মার্কস দেই, চেক করে দেখা যাক ফার্স্ট ক্লাস দেয় নাকি। 98, 85, 96, 78, চারটে মার্কস দিলাম। হ্যাঁ, টোটাল করেছে 357, পার্সেন্টেজ 89%, ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস টেস্ট করে দেখলাম ঠিকঠাক আউটপুট দিচ্ছে। একটা থার্ড ক্লাস মার্কস দেই, মানে যেইটা এমন মার্কস দেই যেইটা দিলে থার্ড ক্লাসের জন্য যে ইফেলস মানে ইফ মানে এলিফ স্ট্রাকচারটা লেখা আছে সেই কন্ডিশনটাকে হিট করবে। ধরা যাক থার্ড ক্লাসের মার্কস ছিল 30 থেকে 45 এর মধ্যে, তো একটা মার্কস দিলাম 35, একটা মার্কস দিলাম 32, একটা মার্কস দিলাম 30, একটা মার্কস দিলাম 41। হ্যাঁ, এটা থার্ড ক্লাসে স্যাটিসফাই করছে। এমন একটা মার্কস দেই যেইটা ফেল ক্যাটাগরিতে পড়ছে, মানে যে যে কন্ডিশনগুলো দিয়েছি জাস্ট প্রত্যেকটা কন্ডিশন সাকসেসফুলি রান করছে কিনা আমি সেটা একটু দেখে নিতে চাইছি। তো এমন কিছু মার্কস দিলাম যেইটা দিলে গ্রেডটা ফেল দেখায়, 18, 10, 12, 25, টোটাল মার্কস 65, পার্সেন্টেজ 16, গ্রেড দেখাচ্ছে ফেলড। ওকে, তো এইভাবে নেস্টেড ইফ এলস স্ট্রাকচার আমরা করতে পারি। ঠিক আছে, তো আরেকটা হোমওয়ার্ক আমি দিচ্ছি তোমাদের করার জন্য, সেটা হচ্ছে তোমরা একটা বেসিক ক্যালকুলেটর কনস্ট্রাক্ট করবে, যেমন করে আমরা আগে করেছি সি এর ক্ষেত্রেও। একটা সিম্পল বেসিক ক্যালকুলেটর কনস্ট্রাক্ট করবে। ফার্স্টলি ইউজারের কাছ থেকে দুটো ভ্যালু নেবে, এইবার ইউজারের কাছে অপশন দেবে, যদি ইউজার 1 প্রেস করে তাহলে যে দুটো ভ্যালু ইনপুট করা হয়েছে সেই দুটো ভ্যালু সামও বার করবে, যদি সাবট্রাক্ট মানে যদি 2 প্রেস করে তাহলে ভ্যালু দুটো সাবট্রাক্ট করবে, যদি 3 প্রেস করে তাহলে ভ্যালু দুটো মাল্টিপ্লাই করবে, যদি 4 প্রেস করে তাহলে ভ্যালু দুটোকে ডিভাইড করবে, যদি 5 প্রেস করে তাহলে রিমাইন্ডার দেবে, আর যদি 0 প্রেস করে তাহলে এক্সিট করবে। ওকে,
এইগুলোর বাইরে যদি অন্য কোনো কি প্রেস করে তাহলে দেখাবে ইনভ্যালিড অপারেশন। তো এর করেসপন্ডিং ক্যালকুলেটরে কোডিংটা তোমরা নেস্টেড ইফ এলস স্ট্রাকচার দিয়ে লিখে ফেলবে। ঠিক আছে, আমি আরেকটা জিনিস লাস্ট জিনিস বলে আজকের ক্লাসটা শেষ করব, দ্যাট ইজ কেস স্ট্রাকচার। আমরা সিতে যেমন করে সুইচ কেস শিখেছিলাম, এইখানে আমরা তেমন করে কেস স্ট্রাকচার করতে পারি। ঠিক আছে, সেইখানে আমি কি করব, সিম্পল ইউজারকে 1 থেকে 3-এর মধ্যে একটা ভ্যালু দিতে বলবো। ইউজার যদি 1 দেয় তাহলে আমি প্রিন্ট করবো দ্য এন্টার ভ্যালু ইজ 1। ইউজার যদি 2 দেয় তাহলে প্রিন্ট করবো দ্য এন্টার ভ্যালু ইজ 2। ইউজার যদি 3 দেয় তাহলে দ্য এন্টার ভ্যালু ইজ 3। এই 3টের বাইরে কোনো ভ্যালু দিলে আমি দেখাবো হচ্ছে ইনকারেক্ট ভ্যালু। তো এই কাজটা আমি ইফ এলস দিয়েও করতে পারি, নেস্টেড ইফ এলস স্ট্রাকচার দিয়ে ইফ চয়েস $choice minus eq1 then echo the enter value is 1, elif করে সেকেন্ড কন্ডিশন, elif করে থার্ড কন্ডিশন, এলস করে ইনভ্যালিড চয়েস, এইটা করতে পারি। তো এইখানে আমি কেস স্ট্রাকচার দিয়ে কি করে করতে হয় সেইটা দেখাচ্ছি, একটু দেখে নেই। gedit, ধরা যাক এই ফাইলটার নাম দিলাম হচ্ছে f1.sh, খুললো। কমেন্ট করি, কেস স্ট্রাকচার। তো ইকো ইন্টারলি ভ্যালু বিটুইন 1 to 3 লিখলাম। রিড ch, ch স্ট্যান্ডস ফর চয়েস, আমরা চয়েসটা রিড করে নিলাম। এইবার কেস স্ট্রাকচার কি করে লিখব, সিম্পল এইভাবে লিখব, কেস, কেস ইজ আ কিওয়ার্ড, কেস $ch, যে ভ্যালুটাকে আমি কেস স্ট্রাকচারের মধ্যে ফেলে চেক করতে চাই, তারপরে সেই ভ্যারিয়েবলটার নাম লিখব। এইখানে আমি ch এর ভ্যালুটাকে কেস স্ট্রাকচারে ফেলে চেক করতে চাই, সেই জন্য আমি লিখছি কেস $ch, তারপরে লিখবো ইন। ওকে, দিয়ে এবার কেসগুলো আমাকে পরপর লিখতে হবে। ফার্স্ট কেস নাম্বার 1, তো নাম্বার 1 লিখে, মানে 1 মিনস কেস 1 বোঝাচ্ছে এখানে, জাস্ট সিম্পলি ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজিং দেব, ওপেনিং কিন্তু এখানে দরকার নেই ফার্স্ট ব্র্যাকেটের, সিম্পলি ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজিং দেব। 1 ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজিং মিনস আই এম হিয়ার রাইটিং দ্য কেস 1। ওকে, ইকো ডাবল কোটসের মধ্যে লিখছি entered value is 1। তারপরে আমাকে কি করতে হবে, ব্রেক দিতে হবে। এইখানে ব্রেক হচ্ছে দুটো সেমিকোলন, দুটো সেমিকোলন দেওয়া মানে ও বোঝায় ব্রেক। ওকে, সিমিলারলি সেকেন্ড কেসটা আমাকে লিখতে হবে, কেস 2 লিখছি আমরা, কপি করে নিলাম, নিয়ে এসে পেস্ট করলাম, দ্য এন্টার ভ্যালু ইজ 2 করে দিলাম। সিমিলারলি 3 এর জন্য লিখছি দ্য এন্টার ভ্যালু ইজ 3। 1 2 3 এইগুলোর বাইরে যদি কোনো ভ্যালু দেয় তাহলেই সেটা ইনভ্যালিড ভ্যালু, সেইটাকে আমি বোঝাবো স্টার দিয়ে। আবার দেখো এইখানে যে স্টারটা লিখছি, এই স্টারটা মানে কিন্তু ডিফল্ট ভ্যালু, এইখানে স্টার কিন্তু মাল্টিপ্লিকেশনকে বোঝাচ্ছে না, এই জন্যই স্টারকে বলা হয় ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার, সিঙ্গেল ক্যারেক্টার হ্যাভিং মাল্টিপল মিনিং, সেটাকেই বলা হয় ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার। এইখানে স্টার মানে কিন্তু এই যে 1 2 3 যে স্পেসগুলো, যে কেসগুলো আমি স্পেসিফাই করেছি, সেই কেসের বাইরে অন্য যে কোনো ভ্যালু, যেটা আমরা সিতে ডিফল্ট বলে জানতাম, সেই জিনিসটাকে স্টার দিয়ে লিখব। ইকো ইনভ্যালিড চয়েস। ওকে, আমরা ইফ শুরু করছিলাম, ইফকে শেষ করছিলাম ফাই দিয়ে, অর্থাৎ ইফ যে ছিল সেইটাকে ঠিক উল্টে ফাই দিয়ে আমি ইফটাকে শেষ করছিলাম। তেমন ভাবে কোনো কেস স্ট্রাকচারকে আমাকে যদি শেষ করতে হয়, সেটাকে আমরা ঠিক কেসটাকে রিভার্স অর্ডারে লিখে শেষ করব, দ্যাট ইজ শুরু হবে কেস দিয়ে, শেষ হবে
দিয়ে case is the starting and effect is specify that we are ending the case structure here. ওকে, সেভ করলাম কোডটা, রান করিয়ে দেখি। sh filename.sh actually bash filename.sh ও দিচ্ছে enter any value between 1 to 3 ফর এক্সাম্পল আমি 2 দিলাম, ও দেখাচ্ছে এন্টার ভ্যালু ইজ 2, অর্থাৎ কেস যেটা সেটা প্রপারলি ঢুকছে, কেস স্ট্রাকচারটা প্রপারলি হিট হচ্ছে।